হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে রিজনিং এর কি সিটিং অ্যারেঞ্জমেন্টের একটি টপিক নিয়ে। যে টপিকতে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে স্যার এই সিটিং অ্যারেঞ্জমেন্ট টপিকটা ক্লাস নিয়ে আসুন, তা চলে এসেছি আজ তোমাদের কথা মতো। আজ তোমাদের দেখাবো যে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট কতটা সহজভাবে সলভ করা যায়। তোমরা অনেকেই বলেছো যে এক্সাম হলে নাকি করতে তোমাদের অনেকটা সময় লাগে বা অনেকে করতেই পাও না, সময়ের অভাবে ছেড়ে আসো। তা আজকের ক্লাসটি যদি পুরোটা তোমরা মনের সঙ্গে দেখে নাও, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে তোমরাও এই প্রশ্ন সিটিং অ্যারেঞ্জমেন্টের অনায়াসে এক্সাম হলে সলভ করে আসতে পারবে। তা চলো এবার আর কথা না বলে ক্লাস শুরু করা যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে যে এ কে জি ডি এইচ এবং ওয়াই উত্তরমুখী সরলরেখায় বসে আছে। তাহলে চলো একটি সরলরেখা বলেছে, আমরা ধরো একটি সরলরেখা অঙ্কন করে নিলাম। বলেছে কি সবাই উত্তরমুখী, মানে এই দিকে মুখ করে আছে উত্তর দিকে। তারপরে কি বলেছে দেখো যে কে লাইনের এক প্রান্তে রয়েছে, তার মানে লাইনের এক প্রান্তে ধরে এটা আমাদের কি একটি সরলরেখার লাইন। তাহলে ধরে নাও কে আমাদের এখানে আছে এক প্রান্তে, তার মানে এখানে এক প্রান্ত দিয়ে দিয়েছি যে কে আমাদের এখানে আছে। তারপরে কি বলেছে দেখো, বলেছে ওয়াই বসেছে কে এর ডান দিকে তৃতীয়। তার মানে কে এর ডান দিক, দেখো কে যদি এই দিক মুখ করে থাকে উত্তরে, তার মানে ডান হাত কোন দিক করছে এইদিকে, তাহলে এইদিকে তৃতীয় স্থান থাকবে। তাহলে এই নাও 1 2, এই নাও 3, তাহলে 3-এ কে আছে বলেছে ওয়াই, তাই না? তাই তো বলেছে যে ওয়াই বসেছে কে এর ডান দিকে তৃতীয় এবং এ এর বাম দিকে দ্বিতীয়। তার মানে আমাদের এ কে এখানে রাখি, কারণ এ কে যদি এখানে রাখি এ তো মুখ করে থাকবে এইদিকে উত্তরে, তাহলে এর বাঁ হাত চলে আসবে এই সাইডে। তাহলে এই সাইডে দ্বিতীয় স্থানে কে থাকবে? ওয়াই থাকবে। তাহলে এই নাও এখানে একটা দাগ দিয়ে দিই, তাহলে বলো এই দেখো 1 নম্বর 2 নম্বর দ্বিতীয় স্থানে ওয়াই চলে এসেছে। বোঝা গেছে? তারপরে চলো দেখো কি বলেছে যে ডি এবং এইচ একে অপরের পাশে বসে আছে। তার মানে ডি আর এইচ কি পাশাপাশি থাকবে। তাহলে আমরা এখানে দিয়ে দিই পাশাপাশি, তাহলে এখানে ডি দিয়ে দাও আর এখানে এইচ দিয়ে দাও। দেখো তো ডি আর এইচ পাশাপাশি বসে আছে। তারপরে লাইনে দেখো কি বলেছে যে জি এ এর সাথে বাম দিকে বসে আছে। তাহলে এ তো এখানে, আর এ এর বাঁ হাত চলে আসবে এদিকে, তাহলে এখানেই থাকবে কে আমাদের জি বসে থাকবে। তাহলে এবার প্রশ্নে বলেছে যে কে কে এর ডান দিকে বসে আছে। দেখো তো কে তো এখানে, কে এর ডান হাত কোন দিক? এদিক। তাহলে কে এর ডান দিকে কে বসে আছে? আমাদের ডি বসে আছে। ব্যাস, তাহলে ডি চলে আসবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে যে পি কিউ আর এস টি এবং ইউ নামের 6 জন ছাত্র উত্তর দিকে মুখ করে সরল রেখায় বসে আছে, তাই না? তাহলে উত্তর দিকে মুখ করে যদি সরল রেখায় বসে থাকে, তাহলে আমরা এই নয় একটি সরল রেখা অঙ্কন করে দিলাম। তাহলে উত্তর দিক বলতে আমাদের এই সাইডে পড়বে, কারণ আমরা জানি কি এটা হচ্ছে আমাদের নর্থ সাউথ ইস্ট, আর এই সাইডে কি হয় ওয়েস্ট। তার মানে যদি উত্তর দিক মুখ করে থাকে তাহলে এইদিকে মুখ করে থাকবে, আর এই দিক যদি মুখ করে থাকে তার মানে সবার ডান হাত যাবে কোথায়? এইদিকে ডান দিক, আর বাঁ দিক চলে আসবে এই সাইডে। তাহলে এবার কি বলেছে দেখো, বলেছে পি এবং এস, বলেছে পি এবং এস সারির শেষে বসে আছে। তার মানে পি এদিক থাকবে শেষে আর এস থাকবে ধরো এইদিকে শেষে, দুজনা সারির শেষ প্রান্তে বসে আছে। পরে বলেছে দেখো যে টি ঠিক পি এর নিকটে বসেছে। তার মানে টি কার নিকট থাকবে? পি এর নিকট। তাহলে পি যদি এখানে বসে তাহলে টি কে আমার এখানেই বসাতে হবে, কারণ দেখো তো টি পি এর নিকটেই থাকবে। তারপরে কি বলেছে দেখো, বলেছে যখন ইউ অবিলম্বে এস এর সংলগ্ন বসে, তার মানে ইউ আবার কার সাথে থাকবে? এস এর। তাহলে ইউ কে তুমি এখানে দিয়ে দাও, এই যে ইউ এস এর সংলগ্ন পাশেই আছে। তারপরে দেখো কি বলেছে, বলেছে যে কিউ এবং এস এর মধ্যে কেবল একজন ব্যক্তি বসে আছে। তার মানে কিউ আর এস এর মধ্যে একজন ব্যক্তি, এস তো এখানে, তার মানে এখানে আমাদের কি থাকবে? কিউ। দেখো তো কিউ আর এস এদের মাঝখানে একজন ব্যক্তি আছে, ঠিক আছে বসানো। তা চলো এবার পরে দেখো কি বলেছে যে আর ছাড়াও কিউ এর সাথে কে বসে আছে। তাহলে বলো আর ছাড়াও, তার মানে আর তো আমাদের এখানে নেই, তার মানে আমাদের কজন আছে দেখো, বলেছে পি কিউ আর এস টি এবং ইউ, তাই না? তাহলে তাহলে এখানে আমরা কি করব? এখানে তার মানে আমাদের আর বসবো এখানটায়, কেন আমরা আর তো আর এখানে বসাতে পারি না, কারণ বলে দিয়েছে প্রশ্নে যে কিউ আর এস এর মাঝে একজন থাকবে। তার মানে এখানে আর বসানো যাবে না, তাহলে আর কে ধরো আমি এখানে বসিয়ে দিলাম। আবার আর কে কিন্তু এখানেও বসাতে পারবো না, কারণ বলে দিয়েছে যে পি এর নিকটেই আবার টি থাকবে, তার মানে আর এখানেই আমাদের ফিক্সড বসবে, তাই তো? এবার প্রশ্ন দাও, বলেছে আর ছাড়াও কিউ এর সাথে কে বসে আছে। তাহলে বলো আর ছাড়াও কিউ এর সাথে কে আছে? মানে কিউ এর সাথে আছে এখানে ইউ আছে আর এখানে আর আছে, তার মানে আর ছাড়া বলেছে, তাহলে আমাদের কে থাকবে? ইউ থাকবে। তার মানে ইউ চলে আসবে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার।
বোঝা গেছে এবার? তা চলো এবার তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে এবার, যে 6 জন ডাক্তার KLMNOP সোজা সারিতে বসে আছে আর সবাই উত্তর দিকে মুখ করে আছে। তার মানে আমরা কি করব, প্রথমত একটি সারি অঙ্কন করব। এই নাও, সবাই এই উত্তর দিকে মুখ করে থাকবে। তারপরে কি বলেছে যে যে এন এবং আচ্ছা 6 জন বলেছে, তাহলে আমরা কি করি, এখানে 6টা দাগ টেনে দিই। হ্যাঁ, ধরে 1 2 3 4 5 6 দাগ টেনে দিয়েছি। এবার বলেছে দেখো যে এন এবং এল এর মধ্যে শুধুমাত্র ও বসবে, তাই না? তাহলে ধরো আমরা যদি এখানে এন দিই আর যদি এখানে এল দিয়ে দিই, তাহলে এদের মাঝখানে ও বসবে বলেছে, তাহলে মাঝখানে ও দিয়ে দিলাম। বোঝা গেছে? তারপরে দেখো কি বলেছে, যে এল এবং কে এর মধ্যে শুধুমাত্র পি বসে, তাই না? বলেছে এল এবং কে এর মাঝে পি বসবে, তাহলে এল তো এখানে বসেছে, তাই তো? তাহলে কে কে আমরা এখানে দিয়ে দিই, তাহলে এদের মাঝখানে এল আর কে এর মাঝখানে বলছে পি বসবে, এই যে পি মাঝখানে বসেছে। তারপরে কি বলেছে দেখো, বলেছে যে কে কে এম এর ডান দিকে পঞ্চম স্থানে, তাই না? কে বলেছে কি এম এর ডান দিকে পঞ্চম স্থান, এম এর ডান দিক, তাহলে এম এর যে ডান দিক হয় তাহলে আমাকে এম কে এখানে বসাতে হবে। দেখো তো এর ডান দিকে পঞ্চম স্থানে কে আছে কিনা, 1 2 3 4 5, হ্যাঁ ডান দিকে পঞ্চম স্থানে আমাদের কে আছে। বোঝা গেছে? এইভাবে পড়ে পড়ে কি করতে হবে, তোমাকে এরকম তোমাকে চিত্রটা অঙ্কন করে নিতে হবে। বোঝা গেছে? তাহলে এবার কি বলেছে দেখো, বলেছে যে এম এর ডানে কে বসে আছে, তাহলে বলো এম এর ডান দিকে কে বসে আছে, এখানে এন বসে আছে, ব্যাস তাহলে এন চলে আসবে কারেক্ট আনসার। দেখো তো পুরোটা আমাদের না এঁকেও কিন্তু তোমরা করতে পারো, কারণ আমাদের শেষে দেখিনি যে আমি কি চেয়েছি। শেষে চেয়েছে যে এম এর ডান দিকে, আমি তো এখানে এম পেয়ে গেছি, তাহলে এম এর ডান দিকে এনই রয়েছে, তাহলে আমরা এইদিকে না বসালেও আমরা জাস্ট শুধু এইটুকু বের করেও কিন্তু সলভ করতে পারি, তাই না? এইটুকু বলে উপস্থিত বুদ্ধি লাগানো। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে 6 জন ব্যক্তি পি কিউ আর এস টি এবং ইউ একই বছরের বিভিন্ন মাসে জন্মগ্রহণ করেছিলেন, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এবং জুন। তা যে মাসে কিউ এর জন্ম হয়েছিল তার ঠিক পরপরই ইউ এর জন্ম হয়েছিল। তাহলে আর এর জন্ম মে মাসে হয়েছিল, পি জানুয়ারিতে জন্মগ্রহণ করেননি, এস এপ্রিলে জন্মগ্রহণ করেননি, পি এবং আর এর জন্ম মাসের মধ্যে মাত্র একজনের জন্ম হয়েছিল। টি কোন মাসে জন্মগ্রহণ করেছিল? দেখো ভারী ইন্টারেস্টিং প্রশ্ন, এর জন্য মনোযোগ সহকারে কিন্তু দেখবে। তাহলে কিভাবে বলেছে যে আমাদের ব্যক্তি রয়েছে কজন, 6 জন, তাই তো? আর জানুয়ারি থেকে আমাদের রয়েছে কি মাস পর্যন্ত, জুন মাস। তাহলে চলো আমরা করে নিই, এখানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত লিখে নিই। ধরো এখানে আমাদের জানুয়ারি, হ্যাঁ, তারপরে ফেব্রুয়ারি, তারপরে মার্চ, তারপরে চলে আসছে কি আমাদের এপ্রিল, তারপরে চলে আসবে কি আমাদের মে, তারপরে চলে আসছে কি আমাদের জুন। ঠিক আছে? এবার কজন রয়েছে আমাদের, 6 জন। বলেছে পি কিউ আর এস টি আর ইউ। তাহলে এই নাও, এদেরকেও এরকম খোপ কেটে দাও। এবার পরও দেখো কি বলেছে, বলেছে যে মাসে কিউ এর জন্ম হয়েছিল তার ঠিক পরপরই ইউ এর জন্ম হয়েছিল, তাই না? তার মানে কিউ এর জন্ম যদি আমাদের এখানে, আচ্ছা জানুয়ারি ছোট করে দাও, এখানটায় জানুয়ারি যে দিয়ে দিলাম। হ্যাঁ, ধরো কিউ এর জন্ম যদি আমাদের জানুয়ারি মাসে হয়, তাহলে তার পরপরই বলেছে ইউ এর জন্ম হয়েছে। তার মানে ইউ এর জন্ম কোথায় হবে, তার মানে আমাদের ফেব্রুয়ারি মাসে হয়ে যাবে, ফেব্রুয়ারি মাসে, মানে পরপরই বলে দিয়েছে। তারপরে দেখো কি বলেছে, যে আর 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 এর জন্ম মে মাসে হয়েছিল, তাহলে আর এর জন্ম মে মাসের বলে দিয়েছে, মে মাস হচ্ছে আমাদের এখানে, তার মানে আর এই মে মাসে জন্মগ্রহণ করেছে। তারপরে চলো, বলেছে দেখো যে পি জানুয়ারিতে জন্মগ্রহণ করেনি, তার মানে পি জানুয়ারিতে জন্মগ্রহণ করেনি, তার মানে পি যে কোনো একটা মাসে জন্মগ্রহণ করবে। তারপরে চলো দেখি কি বলেছে, যে এস এপ্রিলে জন্মগ্রহণ করেনি, তার মানে এস কোথায় আছে, এস এখানে, আর এস এপ্রিলে জন্মগ্রহণ করেনি, তাহলে এপ্রিলে আমি ক্রস চিহ্ন দিয়ে দিই। তাহলে দেখো এবার দেখো তো, বলো তো এস যদি এপ্রিলে জন্মগ্রহণ না করে, তাহলে এখানে মে মাস আর জুন মাস পড়ে আছে এপ্রিলের জন্মগ্রহণের মধ্যে, দেখা যায় কোন মাসে করে। তারপরে বলেছে দেখো যে পি এবং আর এর জন্ম মাসের মধ্যে মাত্র একজনের জন্ম হয়েছিল, কার, পি আর আর এর মধ্যে একজনের জন্মগ্রহণ হয়েছিল। দেখো পি কিন্তু ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করতে পারবে না, কারণ অলরেডি ফেব্রুয়ারি মাসে ইউ এর জন্ম হয়েছে, কারণ বলে দিয়েছে প্রশ্নে যে প্রত্যেকে কি এক একটি মাসে জন্মগ্রহণ করেছে। তাহলে পি যদি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করতে না পারে, তাহলে পি ধরো কোথায় করবে, আমাদের পি করবে তাহলে আমাদের এপ্রিলে। পি যদি আমাদের এপ্রিলে জন্মগ্রহণ করে,
তাহলে বলেছে যে কি, যে পি আর আর এর মধ্যে একজন হবে। তাহলে দেখো এপ্রিলে কিন্তু তাহলে করলে আমাদের মাঝে একজন আসছে না, তাহলে কিন্তু আমরা পি এর জন্ম এপ্রিলে করব না, করব কোথায়, মে মাসে। দেখো তো এবার পি যদি মে মাসে জন্মগ্রহণ করে আর আর জন্মগ্রহণ করছে আমাদের কোথায়, মার্চ মাসে, তাহলে এদের দুজনের মাঝে একটা মাস আছে, তাহলে এই একটা মাসে একজন জন্মগ্রহণ করবে, তাহলে দুজনের মাঝে একজন জন্মগ্রহণ হচ্ছে। এবার চলে আসো, এবার দেখো এস এখানে কি বলে দিয়েছে, এস এপ্রিলে জন্মগ্রহণ করবে না, তাহলে এস তো জানুয়ারিতে পারছে না, কারণ জানুয়ারিতে অলরেডি আমাদের কিউ জন্ম হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসে ইউ এর জন্ম হয়েছে, তার মানে এস জানুয়ারিতে পারবে না, এপ্রিলে মার্চেও পারছে না, মে মাসেও তার মানে আমাদের কি পারছে না, তাহলে এস জন্মগ্রহণ করে কোথায় আমাদের, জুন মাসে, তাই না, জুন মাসে তাহলে এস এর জন্মগ্রহণ করছে। তারপরে তাকে বলেছি কি, যে তাহলে বাকি আছে কোথায়, দেখো তো আমাদের বাকি রয়েছে আমাদের টি, তাহলে সবার তো জন্ম হয়ে গেছে, পি জন্মগ্রহণ হচ্ছে মে মাসে, কিউ আর জানুয়ারিতে, আর আর জন্ম হচ্ছে মার্চে, এস জন্ম হচ্ছে জুনে, আর টি নেই, দেখো ইউ তো জন্মগ্রহণ করেছে, তাহলে টি পড়ে আছে আমাদের একমাত্র এপ্রিল মাস, তার মানে টি আমাদের এপ্রিল মাসে জন্মগ্রহণ করবে। বোঝা গেছে? তাহলে তোমাদের প্রশ্ন তাই চেয়েছে যে টি কোন মাসে জন্মগ্রহণ করেন, তার মানে টি আমাদের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন। ক্লিয়ার হয়েছে এবার? আশা করি তাহলে বুঝে গেছো যে টি আমাদের কোথায়, এপ্রিল মাসে জন্মগ্রহণ করবে, তাহলে এটাই চলে আসবে কিন্তু আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে এবার? বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে পি কিউ আর এস এবং টি এর প্রতিটি পরীক্ষা সপ্তাহের আলাদা দিনে সোমবার থেকে শুরু হয়ে শুক্রবার শেষ হয়। কিউ এর পরীক্ষা বৃহস্পতিবারে হয়, আর এবং এস এর মধ্যে শুধুমাত্র একজনের পরীক্ষা আছে, তাহলে আর এর পরীক্ষা পি এর পরীক্ষা ঠিক আগের দিন হয়। তা বলছে মঙ্গলবার কার পরীক্ষা আছে, তাই না? তাহলে দেখো কি করে আমাদের কি বলেছে, যে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। আর এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে বারবার বলছি যে খুব ভালো করে দেখবে, কারণ রেলওয়ে এক্সামে প্রত্যেক বছর কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু একটি এসেই থাকে। তাহলে এবার বলেছে দেখো আমাদের, চলে আসো, বলেছে যে সোমবার থেকে আমাদের কি শুক্রবার, তার মানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আর হচ্ছে কি আমাদের শুক্র, তাই না? এই নাও পুরোটা লেখা হয়েছে। এবার বলেছে কি, কারা কারা পরীক্ষা বসবে, পি কিউ আর এস টি, তার মানে এখানে লিখে দেওয়া হচ্ছে পি কিউ আর এস টি, তাই তো? এবার বলেছে দেখো যে কিউ এর পরীক্ষা বৃহস্পতিবারই হয়, তাহলে কিউ কোথায় আছে আমাদের এখানে, এর পরীক্ষা হবে বৃহস্পতিবার, কোথায় আছে আমাদের এখানে, তাহলে কিউ এর পরীক্ষা হচ্ছে বৃহস্পতিবার, এই নাও বৃহস্পতিবারে টিক মার্ক করে দিলাম। তারপরে বলেছে দেখো কি, যে আর এবং এস এর মধ্যে শুধুমাত্র একজনের পরীক্ষা আছে, তাহলে আর এবং এস এর মধ্যে শুধুমাত্র যদি একজনের পরীক্ষা হয়, তাহলে আর আর এস কই, এই যে আর আর এস এর মধ্যে একজন, তাহলে ধরি যদি সোমবার আমরা আর এর পরীক্ষা ধরি, তাহলে এস কত করব আমরা, কি বার করবো, এস তার মানে বুধবার করব, তবেই তো দেখো যে আর আর এস এর মাঝখানে একজনের পরীক্ষা থাকবে এখানে, তার মানে তার পরীক্ষাটা মঙ্গলবার থাকবে। তারপরে দেখো কি বলেছে, যে আর এর পরীক্ষা পি এর পরীক্ষা ঠিক একদিন আগে হয়, তার মানে আর এর পরীক্ষা কার পরীক্ষার একদিন আগে হবে, পি এর পরীক্ষার, পি কোথায় এখানে, তাহলে দেখো তো পি এর পরীক্ষা যদি মঙ্গলবারে হয়, তাহলে একদিন আগে বলতে সোমবার, তাহলে সোমবারে আর এর পরীক্ষা হবে, তার মানে আমাদের ঠিক আছে বসানো, তাই তো? তাহলে এবার তারপরে চলো দেখো কি বলেছে, যে মঙ্গলবার কার পরীক্ষা আছে, তাই না? তাহলে এখানে দেখো তো আমাদের কে পড়ে আছে, আর পড়ে আছে আমাদের, আচ্ছা আমাদের চেয়েছে তো মঙ্গলবার কার পরীক্ষা, তাহলে মঙ্গলবার তো পেয়ে গেছি আমি, যে মঙ্গলবার আমাদের পি এর পরীক্ষা আছে, এই যে পি মঙ্গলবার পড়ে আছে, তাহলে টি তো আমাদের এখানে বের করার প্রয়োজন নেই। বোঝা গেছে? চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো বলেছে কি, যে 5 জন ছাত্র এ বি সি ডি এবং ই উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে, তার মানে আবার সেই সারি, চলো একটি সারি অঙ্কন করে দিলাম। 5 জন বলেছে, তাহলে এনা 5টা দাগ টেনে দাও, 1 2 3 4 5। এবার বলেছে দেখো যে সি সারির ঠিক মাঝখানে বসে আছে, তার মানে এই মাঝখানে আছে কে, আমাদের সি আছে, তাহলে এখানে আমরা সি দিয়ে দিলাম। তারপরে কি বলেছে দেখো, যে ই যথাক্রমে ডি এবং সি এর অবিলম্বে ডান এবং বামে বসে আছে, তার মানে ই ডি এর ডান দিক থাকবে আর সি এর বাম দিকে থাকবে। তাহলে দেখো তো যদি ডি কে আমরা এখানে বসাই, হ্যাঁ, তাহলে বলেছে ডি কে যদি এখানে বসাই, তাহলে এখানে ই বসাবো, দেখো তো ডি এর ডান দিকে ই আছে, কারণ উত্তর দিকে মুখ করে যদি থাকে তাহলে ডি এর ডান হাতে এই সাইডে পড়বে, তো ডি এর ডান দিকে ই, আবার সি এর বাম দিকেও দেখো ই আছে,
তার মানে আমাদের এখানে ঠিক আছে। তারপরে চলো পড়ো, বলেছে বি একেবারে শেষ প্রান্তে বসে নেই, তার মানে শেষ প্রান্ত তো এখানে পড়ে আছে আমাদের, তাহলে বি কে আমরা এখানে বসাবো, তাই না? তাহলে এবার বাকি পড়ে আছে কি আমাদের, দেখো এ, তাহলে এ কে এখানে বসিয়ে দাও, 5 জন হয়ে গেছে। এবার প্রশ্ন দেখো কি চেয়েছে, বলেছে নিচের মধ্যে কে এ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, এ এর বাম দিক থেকে তৃতীয় স্থান, তাহলে এ তো এখানে, তাই এর মুখ যদি উত্তরে থাকে তাহলে এ এর বাঁ হাত এই দিকে আসবে, তাহলে এই দিকে তৃতীয় স্থানে কে আছে, দেখো তো 1 2 3, তৃতীয় স্থানে কে পড়ে থাকলো আমাদের, ই, তাহলে ই চলে আসবে কি আমাদের কারেক্ট আনসার। বলো এবার কেমন লাগলো তোমাদের ক্লাসটি, আশা করি সবার ভালো লেগেছে। এর জন্য সবাই তোমরা কি করবে, একটি পেয়াসা কমেন্ট, লাইক, আর হ্যাঁ বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং ক্রমাগত তোমরা প্র্যাকটিস করতে থাকবে, সিলেকশন কিন্তু এবার তোমাদের নিতেই হবে, এটুকু নিশ্চিত। যাই হোক বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।